নমস্কার। গতকাল রাতে মোথাবাড়ির ঘটনার তদন্ত সিবিআই করবে না এনআইএ, এই ভিডিও করতে বসা পর্যন্ত আমি তা জানতে পারিনি। হয়তো আজকেই সিদ্ধান্ত নেবে না, হয়তো আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু তদন্ত করলেই যে সাংঘাতিক ভয় পেয়ে যাবে মালদা জেলার মানুষ, আজকে তাদের মতিগতি দেখে সেটা মনে হয়নি। ফলত ওই জেলাটাকেই উপদ্রুত ঘোষণা করে অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, কেন্দ্রীয় সরকার যদি সেদিকে চিন্তা ভাবনা করেন তাহলে কিছুটা হলেও ফল ফলতে পারে। অন্যথায় যথা পূর্বং তথা পরং, এটা আমরা দেখবই। কে তদন্ত করবে সেটা হেডলাইন হলেও আমরা বঙ্গবাসী জানি যে এইসব তদন্তের ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়ায়। সিবিআই এর কর্মদক্ষতা আমার মনে হয় নবান্নে কর্মরত করণিকদের চাইতেও কম। আর এনআইএ যে কি করে সেটা যেহেতু ডিটেল আমরা জানতে পারি না, ফলে বলা খুবই মুশকিল। কিন্তু যে জিনিসটা আপনারা হয়তো লক্ষ্য করেননি, বরাত জোরে আজকে সকালবেলা সুপ্রিম কোর্টের লিঙ্ক টিপে দেওয়ার ফলে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ক্রুদ্ধ প্রধান বিচারপতি অর্ডার ডিকটেট করার সময় যা বলেছিলেন, যে অর্ডারটা আপলোডেড হয়েছে সেখানে দেখলাম তার একটা লাইন সংশোধন করে দেওয়া হয়েছে। যদি না হতো তাহলে সুপ্রিম কোর্টের ওই একটি লাইনের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার আগামীকালই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। কি ছিল প্রধান বিচারপতির ডিকটেশনে? ছিল এই ঘটনা প্রমাণ করে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আজকে এই বড় বড় কৌশলীরা, যারা রাজ্য সরকার, মমতা ব্যানার্জি ইত্যাদি বহুবিধ লিটিগ্যান্টের হয়ে এতদিন খুব বীরপুঙ্গবের মতো দাঁড়িয়েছিলেন, আজকে দেখলাম তারা সবাই মিউ 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 করছেন। এর মধ্যে সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে কুশলী খেলোয়াড় কপিল সিব্বল। তিনি প্রধান বিচারপতির হাঁয়ে শুধু হাঁ মিলিয়ে গেছেন, আর শেষে একটা প্রায় করজোড়ে মিনতির মতো করে বলেছেন, স্যার, if you write this in your order that the law and order of the entire state has broken down, it has serious implications. তখন জয়মাল্য বাগচি পরম করুণাবশত বলে ওঠেন, আপনার কথাটা আমরা শুনলাম, দেখা যাক কি করা যায়। তারপরেই আমরা দেখছি যে গোটা রাজ্য থেকে এই আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার বিষয়টা শুধু মালদা জেলায় কেন্দ্রীভূত হয়ে গেছে। আমাকে যদি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সেনাপতিকে আজকে যদি কেউ ফাঁড়ার হাত থেকে বাঁচিয়ে থাকেন, তার নাম কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে কি হয়েছে
আদেশে কি লেখা আছে সেটা বিক্ষিপ্তভাবে হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন। কেননা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বলে। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের জন্য এক্সট্রাঅর্ডিনারি অ্যারেঞ্জমেন্ট। আজকে সুপ্রিম কোর্ট দেখলো পশ্চিমবঙ্গ রাজ্যটা কতখানি এক্সট্রাঅর্ডিনারি, এবং এর ফল একদিকে যেমন রাজনৈতিকভাবে হবে, অন্যদিকে প্রশাসনিক বা বিচার বিভাগীয় স্তরে কোথাকার জল কোথায় গড়াবে কেউ বলতে পারে না। কেননা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে লিখেছেন, এই ঘটনার পরে ইট উইল হ্যাভ এ চিলিং এফেক্ট on all the judicial officers working. আজকেই কালিয়াচকের ওই ব্লকে কোনো অ্যাডজুডিকেশন হয়নি। এই বিচারকরা দূরস্থান, এদের বদলি হিসেবেও যদি কাউকে পাঠানো হয়, তিনি বোধহয় সরাসরি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিতে পারেন, কিন্তু কালিয়াচকে ভুল করেও যাবেন না। পরিস্থিতিটা এমনই। এবং এই পরিস্থিতি সৃষ্টির পিছনে কার ভূমিকা বৃহৎ আকারে, তার একটা ইঙ্গিত গতকাল আমি সাগরদিঘিতে পেয়েছিলাম, যখন মুখ্যমন্ত্রী বলছিলেন, কি হলো মুর্শিদাবাদের মা বোনেরা, এত এত নাম আপনাদের বাদ দিচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন না? 2024 না হয় একটা হুমায়ুন কবির ছিল, এই রাম নবমীকে উপলক্ষ করে এমন দাঙ্গা বাঁধিয়েছিল যে ধর্মীয় মেরুকরণ ভোটের মুখে সম্পূর্ণ হয়ে যায়। ইউসুফ পাঠান নামক একটা নির্বাক চলচ্চিত্রের নায়ক, সে হঠাৎ বরোদা থেকে উড়ে এসে জিতে যায় বহরমপুর, আর অধীর চৌধুরী হেরে যান। এই ধরনের কথা যখন মুখ্যমন্ত্রী বলেন, মায়েরা বোনেরা আপনারা এত চুপ হয়ে আছেন কেন? আপনাদের এত নাম বাদ যাচ্ছে। আর ঠিক তারপরেই সেদিন বিকেল থেকে মালদায় এই তাণ্ডব শুরু হয়ে গেছে। এই সব আলোচনায় আমি এখনই যাচ্ছি না, কেননা আমি বসেছি সুপ্রিম কোর্টের আজকে যে দীর্ঘ অর্ডার, তার সামান্য কিছু বিশ্লেষণ আমার মতো করে আপনাদের কাছে পৌঁছে দেব বলে। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই সিবিআই অথবা এনআইএকে দিয়ে তদন্ত। আর ডাইরেকশনের মধ্যে this is the most important direction given. এর বাইরে যে ডাইরেকশনসগুলো আছে তাতে ইসিআইকে বলা আছে যত দরকার তত কেন্দ্রীয় বাহিনী আপনারা অবিলম্বে রিকুইজিশন করুন, এবং দেখবেন যাতে এরপর এই অ্যাডজুডিকেশনের কাজ যারা করছেন তাদের কাউকে কোনো রকম বিপদের মুখে পড়তে না হয়। এবং আর কি বলেছেন, যেখানে যেখানে এই অ্যাডজুডিকেশন হচ্ছে সর্বত্র কেন্দ্রীয় বাহিনী এমনভাবে মোতায়েন করতে হবে যাতে সূচনা গলতে পারে। অ্যাডজুডিকেশন চলাকালীন
বিচারকের কক্ষে 3 থেকে 5 জনের বেশি লোক ঢুকতে পারবে না। এমনকি বিচারকরা যদি তাদের নিজের নিরাপত্তা বা পরিবারের লোকজনের নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে তাদের জন্যও কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এগুলো পুরোটাই এক্সপেক্টেড লাইনে, সুতরাং এর আমি বিশদ বর্ণনায় যাচ্ছি না। তার চাইতেও যেটা চাঞ্চল্যকর সেটা হলো চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, এদেরকে চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অ্যান্ড চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু ফাইনালি এদের কাছ থেকে এবং মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে যে কেন তারা সব কিছু জানা সত্ত্বেও সময় মতো ইন্টারভিন করেননি। আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আর চিফ সেক্রেটারিকে বলা হয়েছে তারা যেন 6 তারিখ বিকেল 4টেই যখন এই মামলার ফের শুনানি হবে, তারা ভার্চুয়ালি আদালতে উপস্থিত থাকেন। সুতরাং কিছুটা কড়া দাওয়াই, কিছুটা তার চেয়েও কড়া ইনস্ট্রাকশনস, হিন্দিতে যাকে বলে চেতাবনী, কোনো কিছুর আজকে কসুর করেননি সুপ্রিম কোর্ট। আজ সকালবেলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও কয়েকজন বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজিত পালের একটা চিঠি পৌঁছে যায়। সেই চিঠির বয়ান পড়ে এতটাই ক্ষুব্ধ হয়েছেন প্রধান বিচারপতি এবং তার 2 সঙ্গী বিচারক যে তারা আজকে আদালত 10:30টায় খোলা মাত্র অন্য সব মামলা মুলতুবি রেখে মালদার এই ঘটনা নিয়ে জরুরি শুনানি শুরু করে। যেহেতু গোটা বিষয়টা খুব চকিতে হয়েছে, অতএব সুপ্রিম কোর্টে যেসব লয়াররা নিয়মিত মামলা করেন এবং রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের হয়ে এই মামলায় সওয়াল করছেন, তারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। কপিল সিব্বাল ছিলেন, গুরুস্বামী ছিলেন, সুব্রমণিয়াম ছিলেন, ভার্চুয়ালি ছিলেন শ্যাম দেওয়ান। আবার এর মধ্যে অ্যাজ ইফ দিস ইজ নট এনাফ, ভার্চুয়ালি অ্যাডভোকেট জেনারেল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ঢুকে পড়ার চেষ্টা করে। অন্যদিকে ইলেকশন কমিশনের যিনি কৌশলী মিস্টার নাইডু, তিনিও আজ তড়িঘড়ি সুপ্রিম কোর্টে আসতে না পারায় ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হয়েছেন এবং এই শুনানিতে অংশগ্রহণ করেছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাও। ফলে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কাইন্ড অফ সিটিং অফ সুপ্রিম কোর্ট। এর পরে কি দাঁড়াবে ব্যাপার, তা নিয়ে কিন্তু অনেক ব্যাপারে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। সেগুলো কি, যদি রাতে সময় পাই বলবো, নইলে কালকে বলবো। এখন কিভাবে ঘটনাটা আনফোল্ড করেছে সেটা
সিজিআই ঠিক যে কথা লিখেছেন, যেভাবে বর্ণনা করেছেন, সেটাই হুবহু প্রায় তুলে ধরেছেন সূর্যকান্ত। তিনি বলেছেন যে আজ সকালে আমরা চিফ জাস্টিসের কাছে একটা চিঠি পেয়েছি। তার আগে গতকাল বেশ রাতের দিকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে আমাদের কয়েকজনের কাছে, মেসেজ পাঠান চিফ জাস্টিস। সেখানে তিনি বলেন যে 7 জন জুডিশিয়াল অফিসার, যাদের মধ্যে 3 জন মহিলা, তাদের সমাজ বিরোধীরা ঘেরাও করে রেখেছে বিডিও অফিসে ইন দ্য কালিয়াচক এরিয়া অফ মালদা ডিস্ট্রিক্ট। এই ঘেরাও শুরু হয়েছে বিকেল 3:30 এবং এই ঘটনা শোনার পরেই কলকাতার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে প্রশাসনিক প্রধান, তাদের সঙ্গে যোগাযোগ করে আর্জেন্ট ইন্টারভেনশনের জন্য আপিল করেন। কিন্তু বোঝাই যাচ্ছে this matter was treated with conspicuous inertia until approximately 8:30 p.m. Inexplicable inertia মানে যে নীরবতার বা অকর্মণ্যতার কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, এই ইনএক্সোরেবল ইনার্শিয়া হু হ্যাজ ডেমনস্ট্রেটেড? হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজিপি, হু? সেটা কিন্তু অর্ডারে পরিষ্কার করে বলা নেই। এখন যখন প্রয়োজনীয় কোনো হস্তক্ষেপ হচ্ছে না, তখন রেজিস্ট্রার জেনারেল হোম সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে চিফ জাস্টিসকে একটা গ্রুপ কলে ধরেন। আর তখন চিফ জাস্টিসকে এই আমাদের প্রভুরা জানান যে হুজুর, কোনো চিন্তা করবেন না, আমরা দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্থাটা সামাল দিচ্ছি। কিন্তু তারপরেও দেখা যায় যথা পূর্বং তথা পরম। এখন সূর্যকান্ত বলছেন, আমাদের বলা হয়েছে দ্য সিচুয়েশন ওয়াজ সো ডায়ার, এতটাই বিপজ্জনক এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেই বিচারকদের এমনকি এক গ্লাস জল বা সামান্য খাবার দাবার খেতেও দেওয়া হয়নি। বাইরে থেকে যে তারা এগুলো আনাবেন তাও করতে দেওয়া হয়নি। এবং সুজয় পাল জানিয়েছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এদের দুজনের একজনও যথাসময়ে ওই বিডিও অফিসে গিয়ে পৌঁছতেই পারেননি। এই অবস্থায় চিফ জাস্টিস নিজে থেকে ডিজিপির সঙ্গে কথা বলেন, হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেন, ও এই অবস্থায় মধ্যরাত্রের পরে চিফ জাস্টিসের বাড়িতে গিয়ে হাজির হন ডিজিপি এবং হোম সেক্রেটারি। কল্পনা করুন, এত কিছু যে গতকাল রাতে হয়েছে তার একটা সামান্যতম ইঙ্গিতও আমরা কেউ কিন্তু পাইনি। আর ঠিক সেই তখনই
কলকাতা হাইকোর্টের আরও বেশ কয়েকজন সিনিয়র বিচারপতি তারাও তাদের মতো করে এই পরিস্থিতিতে পুলিশ যাতে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে তার জন্য তাদের মতো করে তৎপর হয়েছে। এখন এখানেই উপদ্রবের শেষ নয়। When the judicial officers were released around midnight and were returning to their respective places of stay, their vehicles were pelted with stones and attacked with bamboo sticks and bricks. In this light, the Honorable Chief Justice has strongly deprecated the delay on the part of the civil and police administration in taking appropriate action. তারপরে বলেন, আমরা অবাক হয়ে গেলাম, চিফ জাস্টিস লিখেছেন, যে রাজ্যের নতুন চিফ সেক্রেটারির টেলিফোন নাম্বার এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটুকু পর্যন্ত এখনও পর্যন্ত চিফ জাস্টিসকে দেওয়াই হয়নি। গতকাল সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল। সুজয় পাল তার চিঠিতে জানিয়েছেন তারপরেই তিনি সমস্ত ডিস্ট্রিক্ট জাজেদের সঙ্গে এবং জুডিশিয়াল অফিসারদের সঙ্গে একটা ভার্চুয়াল কনফারেন্স করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেন যাতে অ্যাডজুডিকেশনের কাজটা অন্তত 5 তারিখ রাতের মধ্যেই শেষ করে দেওয়া যায়, বিশেষ করে সেই সব জেলায় যেখানে প্রথম দফায় ভোট হবে। এবং ডিস্ট্রিক্ট অফিসাররা, জুডিশিয়াল অফিসাররা, ডিস্ট্রিক্ট জাজেরা সবাই খুব পজিটিভলি রেসপন্ড করেছিলেন। কিন্তু চিফ জাস্টিস বলেছেন যে এই ঘটনার পরে এই ভারপ্রাপ্ত বিচারকদের শিরদাঁড়া দিয়ে কিন্তু হিমেল স্রোত বইতে শুরু করেছে এবং যে ভদ্রলোকেরা নাওয়া খাওয়া ভুলে শনিবার রবিবার ছুটি না নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা করছেন তাদেরকে সান্ত্বনাই বা তিনি কীভাবে দেবেন আর আশ্বস্তই বা কীভাবে করবেন? সুপ্রিম কোর্ট তারপরেই বলতে শুরু করে, এই জুডিশিয়াল অফিসাররা আমাদের নির্দেশ মতো একটা কাজ করার চেষ্টা করছেন অক্লান্তভাবে, অতএব ধরে নিতে হবে যে তারাও সুপ্রিম কোর্টেরই অংশ এবং এই যে গণ্ডগোল, সেই গণ্ডগোলটা যে একটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ হতে পারে না, সেটাও একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা আছে এই অর্ডারে। এটা কি তাহলে? The incident that took place yesterday is a brazen attempt not only to browbeat judicial officers but also amounts to a challenge to the authority of this court. এটা শুধু জুডিশিয়াল অফিসারদের চমকানোর ব্যাপার নয়, এটা পরিষ্কার সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। আর তারপরে বলেছেন এই যে ঘটনাটা ঘটে গেল এটাকে একটা রুটিন ঘটনা হিসেবে আমরা কেউ দেখছি না এবং এক্সফ্যাসি আমরা বুঝতে পারছি যেটা একটি অতি সুপরিকল্পিত, ক্যালকুলেটেড এবং ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে
যাতে জুডিশিয়াল অফিসারদের মনোবল ধ্বংস হয়ে যায় এবং তারা যে কাজটা করছেন সেটা বন্ধ করে দেওয়া সম্ভব হয়। আর তারপরেই তারা বলেছেন, আমরা কিন্তু একজনকেও আইন নিজের হাতে তুলে নিতে দেব না। এবং এই যে প্রশাসনিক ব্যর্থতা, ডিএমএর, এসপির, এই ডিজিপির, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারির, এই প্রত্যেকটাকেই কিন্তু ইচ্ছে করলে সুপ্রিম কোর্ট আদালতের আদেশ অবমাননা, ক্রিমিনাল কন্টেম্পটের আওতায় এনে বিচার শুরু করতে পারে। এইভাবে গোটা ঘটনাটা ব্যাখ্যা করে এবং বিস্তারিত বর্ণনা দিয়ে সুপ্রিম কোর্ট আজ কয়েক দফা ডাইরেকশন দিয়েছে, যার মধ্যে প্রধান বিন্দুগুলি আমি আপনাদের গোড়াতেই পড়ে শুনিয়েছি। আজকে সবচেয়ে উচ্চকিতভাবে এই মামলায় নিজের বক্তব্য রেখেছেন তুষার মেহতা। তিনি বলেছেন, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই স্টেট গভর্নমেন্টের উপরে আর কোনোভাবেই নির্ভর করা যায় না। একই কথা বলেছেন নাইডু। অথচ বড় বড় ব্যারিস্টার যারা এতদিন ব্যাটিং করছিলেন, তারা কিন্তু আজকে দারুণ নিস্তেজ ছিলেন। কেবল শ্রীমতী গুরুস্বামী একবার বলার চেষ্টা করলেন, স্যার দিস ওয়াজ অ্যাপলিটিক্যাল। ফোঁস করে ওঠেন সূর্যকান্ত, অ্যাপলিটিক্যালি যদি হবে তাহলে কোনো রাজনৈতিক দল সেখানে গিয়ে বিষয়টা থামানোর চেষ্টা করলো না কেন? একমাত্র কপিল বললেন ঠান্ডা মাথায়, হ্যাঁ হুজুর, আমি বিষয়টা কথা পড়েছি দ্য টেলিগ্রাফ পত্রিকায়। অর্ডার যখন একেবারে লেখা প্রায় ডিকটেট করা প্রায় শেষ হয়ে গেছে, তখন কিশোর দত্ত বলতে ওঠেন যে নির্বাচন কমিশন যেন আমাদের প্রতিপক্ষ হিসেবে না দেখে। সঙ্গে সঙ্গে ফোঁস করে ওঠেন নাইডু, বলেন, দে আর জাস্ট র্যাবল রাউজার্স। Only the other day they went to Calcutta High Court, filed a PIL, trying to sabotage the process of transfer and posting. আর আজকে এসে সুপ্রিম কোর্টে তারা অন্যরকম কথা বলছে। তখন এক প্রস্থ কল্যাণের সঙ্গে একটু বিতণ্ডা হয়। কিন্তু যাই হোক, আজকে যা কোর্ট মুডে ছিল তাতে কারুর কথা তারা শুনতে প্রস্তুত ছিল না। বল এখন নির্বাচন কমিশনের কোর্টে, তারা কি করবে না করবে রাত্রি পর্যন্ত তা খুব স্পষ্ট নয়। আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা বাকিটুকু জানতে পেরে যাব। নমস্কার।